বলো তো অর্থ কি হয়? কলমের নিচে ধরা একটি মোবাইল অথবা মোবাইলটি, কলমের নিচে ধরা মোবাইলটি। এবার মোবাইলটি দিয়ে বাক্য তৈরি করো। ওকে, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে নন ফাইনাইট ভার্বের লাস্টের নাম্বারটা, নাম্বার 9। কমপ্লিমেন্টের 9 নাম্বার, নন ফাইনাইট ভার্বের হলো লাস্টের কত নাম্বার? 6 নাম্বার। আমি বলছি ইংরেজিটা তোমরা হিসাব করে পড়বে। পুরো ইংরেজিটা যেমন 26টা বর্ণ, 8টা ওয়ার্ড, এই কয়টা 9টা কমপ্লিমেন্ট অর্থাৎ ফ্রেজ, এই কয়টাই ফ্রেজ, দুটো বাদ দিয়ে ফ্রেজ, এরপরে এগুলো দিয়ে তৈরি হয় এটা একটা সেন্টেন্স, এটা একটা ক্লোজ, ঠিক আছে? এটাকে বাদ দিয়ে এটা একটা সেন্টেন্স, এটা একটা, দুটো যখন একসাথে অ্যাড হবে এটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ, দুটো ক্লোজ মিলে আবার একটা সেন্টেন্স। ওকে, ঠিক এভাবে হিসাব করে ইংরেজিটা পড়বে। পুরো ইংরেজির অংশ হিসেবে আজকে আমরা কমপ্লিমেন্টের কত নাম্বার? 9 নাম্বার পড়তে যাচ্ছি, অর্থাৎ এটা নন ফাইনাইট ভার্বের 6 নাম্বার। আমি নন ফাইনাইট ভার্বগুলোকে 6টা ভাগে ভাগ করে নিয়েছি, অর্থাৎ 6টা অংশ, 6টার অর্থ সহ ইংরেজি বাক্যের ব্যবহার জানতে হবে, তাহলে সহজভাবে ইংরেজিগুলো করতে পারা যাবে। এটা কাকে বলে ওটা দিয়ে কাজ নাই, ওটার কত ধরনের ধরন টরন আছে ওটা দিয়ে আমার কোনো কাজ নাই। মূল অর্থ হচ্ছে এটা ইংরেজি বাক্যে কিভাবে ব্যবহৃত হয়, এটার অর্থ কি প্রদান করে এটা আমাদের জানতে হবে। দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর। এখন আমরা আসি দেখি নন ফাইনাইট ভার্বের 6 নাম্বার অর্থাৎ লাস্টেরটা, অর্থাৎ কমপ্লিমেন্টের 9 নাম্বারটা, এটা হচ্ছে V3 প্লাস প্রিপজিশন প্লাস নাউন অথবা প্রোনাউন। এর আগের এটাতে কিন্তু দেখো প্লাস মাইনাস দেয়া আছে, দেখো আইনযুক্ত ভার্বের পরে, অর্থাৎ ওর পরে নাউন থাকতেও পারে, বাট এখানে কিন্তু নাউনটা সাধারণত থাকে। এখানে আসলে মূল আলোচনার বিষয় হচ্ছে, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, ওর সাথে একটা কি থাকে? প্রিপজিশন থাকে, আবার তার সাথে একটা কি থাকে? নাউন থাকে, আর এই তিনটা মিলে একটা ফ্রেজ তৈরি হয়, তিনটা মিলে একটা ফ্রেজ তৈরি হয়। এই ফ্রেজটাকে গ্রামারে ব্যাকরণবিদরা বলেছে এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আপাতত তোমার পাস্ট পার্টিসিপল ফ্রেজ কিনা ওটা দেখার আপাতত কোনো টাইম নেই। তুমি দেখবা ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করে অসমাপিকা ক্রিয়া একটা অর্থ তৈরি হয়, যার অর্থ অসম্পূর্ণ থাকে, সেটাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা দেখি ভিতরির সাথে কারা কারা তৈরি হয়ে, কারা কারা বসে এই ফ্রেজটা তৈরি করে। ভিতরির সাথে একটা প্রিপজিশন থাকে, একটা নাউন অথবা প্রোনাউন থাকে। এটা ইংরেজিতে সবচেয়ে কমপ্লিকেটেড একটা বিষয়, সবচেয়ে স্টুডেন্ট এটা মনে রাখতেই পারে না, তাই খুব মনোযোগ দাও। এটা আমি খুব সহজভাবে একটা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করতেছি। দেখো, সর্বপ্রথম একটা ভার্বের 3 লাগবে, সর্বপ্রথম একটা ভার্বের 3 লাগবে। এটা কি? এটা 1 না 2 না 3? এটা 1, এর 3 কি? সি স সিন। খুব ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে পড়ানো হয় সি স সিন, SEEN। এটা আমি নিলাম কি? ভার্ব 3 নিয়েছি। এরপর একটা কি দরকার আছে এর সাথে? একটা প্রিপজিশন নেই, প্রিপজিশন নেই। এটা কি? ইন। এটা কি? অফ। ইন বা অফ, তাহলে একটা প্রিপজিশন নিলাম ওখান থেকে, সিন ইন, সিন ইন। অর্থ আসেনি কিন্তু এখনো, ওর সাথে একটা কি লাগবে? নাউন একটা নেই, নাউন একটা নেই। এটা কি? বুক। লেখা যায়? আচ্ছা লিখি, বুক, সিন ইন বুক। হ্যাঁ, এখন এটা একটা ফ্রেজ হলো, এটা একটা ফ্রেজ হলো, এটাকে একসাথে পড়তে হবে, সিন ইন বুক। বুকের সামনে, বুকটা নাউন তো নাকি? তবে নাউনের সময় সব সময় একটা করে আর্টিকেল অথবা ডিটারমাইনার ব্যবহার করা ভালো, ওই নাউনটাকে সুস্পষ্ট অর্থ প্রদান করার জন্য। যখন আমরা অ্যাডজেক্টিভ পড়তে যাব তখন সেটা বিশ্লেষণ করা হবে। এখন জাস্ট এমনি বুক লিখলেও সমস্যা নাই, সিন ইন বুক অর্থ কি হতে পারে সেটা দেখি। এখন ভিতরি অর্থ দেখো কি লেখা আছে। ভিতরির অর্থ হচ্ছে ভার্বের সাথে যোগ অ আ ই ত। কি আছে? ভার্ব যোগ অ আ ই ত। এখন সি শব্দের অর্থ, সি শব্দের অর্থ এই দেখো, সি শব্দের অর্থ দয়কারে দেখ, 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 অর্থাৎ ক্রিয়া ধাতু, এটা ভার্বের মূল ধাতু, দেখ, দেখ। এই দেখ যোগ অ মানে কি? দেখ, দেখ যোগ আ মানে কি? দেখা, দেখ যোগ
ই মানে কি দেখি, ঠিক আছে, দেখের সাথে ত দিলে দেখি তো বাংলায় খুব একটা ভালো মিলে না, ঠিক আছে। এবার বলো তো তুই দেখ, দেখ, দেখা, দেখি কোনটা? সবগুলি অর্থ হবে। ইন মানে কি বুক অর্থ, আবার এটারও অর্থ করার সময় অর্থ পিছন থেকে আসবে। দেখো এইটারও অর্থ পিছন থেকে আসবে, আগে নাউনের অর্থ করতে হবে। দেখো অর্থ লেখা আছে পুরো ফ্রেজের অর্থ, আগে নাউন প্রোনাউনের অর্থ অর্থাৎ বই, তারপরে প্রিপোজিশন ইন, তারপরে এই ভিতরে অর্থ করতে হবে। ইন মানে মধ্যে, তাহলে বই মধ্যে না বইয়ের মধ্যে? তাহলে বইয়ের মধ্যে দেখো না দেখা? বইয়ের মধ্যে দেখা, বইয়ের মধ্যে দেখা, ঠিক আছে। বইয়ের মধ্যে পড়া, তাহলে কি হবে? রিড ইন বুক। বই থেকে পড়া কি হবে? বই থেকে পড়া কি হবে? রিড ফ্রম বুক। বাজার থেকে আনা কি হবে? আনা আগে ভার্ব, ভার্বের ভিতরেই আনা ইংরেজি কি ব্রিং না, ঠিক আছে। তাহলে ব্রিং, ব্রট, ব্রট, ব্রট ফ্রম মার্কেট, বাজার থেকে আনা। তাহলে এই বিষয়টা, তাহলে মিনিংটা দেখো কিরকম হলো, অ আ ই তো। আনা হয়েছিল কিন্তু বলা যাবে না, আনা, আনা হয়েছিল কিন্তু ফাইনাইট ভার্ব হয়ে যাবে, এটা কিন্তু আনা হয়েছিল বলা হবে না, এটা বলতে হবে আনা। দোকান থেকে কেনা, দোকান থেকে কেনা, কেনা হয়েছিল বললে ফাইনাইট ভার্ব হয়ে যাবে, দোকান থেকে কেনা, এই অর্থটা কিন্তু অসম্পূর্ণ। কথা ক্লিয়ার? তাহলে এটা তৈরি করার জন্য আমাদের কি কি লাগে বলো দেখি, কি কি লাগে? V3 লাগে, প্রিপজিশন লাগে, আর কি কি লাগে? নাউন বা প্রোনাউন লাগে, এইটা। তারপরে আমরা দেখি এটা বাক্যে কোথায়, বাক্যে ব্যবহার লেখা আছে না, শুধুমাত্র কোন নাউন প্রোনাউনের পরে বসবে। একটা ইংরেজি বাক্য, জাস্ট একটা নরমাল বাক্য কথা বলি, যে কোনো একটা বাক্যের কথা বলি, একটা বাক্য বলো দেখি, যে কোনো একটা বাক্য বলো, ছোট একটা বাক্য বলো। ক্রিকেট ছাড়া আর কিছু নাই? আচ্ছা দেখ, আই প্লে ক্রিকেট, এটা একটা বাক্য হয়েছে কি না? এখানে দেখো তো নাউন বা প্রোনাউন কারা কারা? নাউন কোনটা? নাউন কোনটা? ক্রিকেট। প্রোনাউন কোনটা? এখন এই ধরনের এই ফ্রেজটা যদি তুমি এই বাক্যে ব্যবহার করতে চাও, অবশ্যই এখানকার যে প্রোনাউন অথবা যে নাউন আছে ঠিক তারপর এটা ব্যবহার করতে হবে, আদার্স আর কোথাও এর অবস্থান নাই। কথা ক্লিয়ার? সুস্পষ্ট মাথায় রাখো। তাহলে কোথায় ব্যবহার করবা? এই ব্যাপারটা সবচেয়ে ভুল হয়, নাউন অথবা প্রোনাউন এর পরে বসবে, তার মানে সে ভার্বের পরে বসতে পারবে না, তার মানে সে কনজাংশনের পরে বসতে পারবে না। কথা বোঝার চেষ্টা করো। তার মানে সে প্রিপজিশনের পরে বসতে পারবে না, তারপরে সে অ্যাডভার্বের পরে বসতে পারবে না, এই ভার্বের পরে বসতে পারবে না, অ্যাডজেক্টিভের পরে বসতে পারবে না। কথা ক্লিয়ার? তাইলে এই দেখো খুবই রেস্ট্রিক্টেড, খুব লাজুকলতা, খুব শরমের, বুঝছো? শরমের ঠেলায় এই সারা দিনে নাকে মুখে মাস্ক পরে ঘুরে বেড়ায়, ঠিক আছে। এখন দেখো, এখন কোথায় কোথায় বসতে পারবে না সে, আমার যে 8টা পার্ট অফ স্পিচ আছে এই 6টার পরেই সে বসতে পারবে না, বসবে জাস্ট দুটোর পরে। কার পরে? কোন দেখি, লিখে দিছি না, শুধুমাত্র কোন নাউন বা প্রোনাউনের পরে। আর এগুলো ব্যবহারটাই সবচেয়ে জরুরি। কথা ক্লিয়ার? এটার অর্থ কি দিবে, বাক্যের কোথায় বসবে, কেন বসবে, কেন বসবে না, এটা জানা জরুরি। তাহলে অর্থ দেখলাম, এটার অর্থ অসম্পূর্ণ অর্থ দিছে অ আ ই ত। এখন ক্রিকেট, তাহলে ক্রিকেটের পরে আমরা এই ধরনেরটা বসাই, ক্রিকেটটাকে আমরা স্বীকৃতি দেওয়া একটা আন্তর্জাতিক কি খেলা, স্বীকৃতি দেওয়া না? স্বীকৃতি দেওয়ার ইংরেজি কি বলো দেখি? রিকগনাইজ। রিকগনাইজের ভিতরি করি, রিকগনাইজের ভিতরি করলে কি হয়? রিকগনাইজড, আর ই, আর ই সি ও জি এন আই এস ই ডি অথবা জেড ই ডি। রিকগনাইজড হিসেবে, হিসেবের ইংরেজি জানো? প্রিপজিশন হিসেবে, হিসেবে হচ্ছে অ্যাজ। রিকগনাইজড অ্যাজ, হ্যাঁ, একটি আন্তর্জাতিক খেলা, নাউন, একটি আন্তর্জাতিক খেলা। ইংরেজি কি? অ্যান ইন্টারন্যাশনাল গেম, অ্যান ইন্টারন্যাশনাল গেম, ইন্টার এন এ টি আই ও এন, ইন্টারন্যাশনাল। এখন আই প্লে ক্রিকেট, রিকগনাইজড অ্যাজ ইন্টারন্যাশনাল গেম, অর্থ হচ্ছে, পেছন থেকে আসো, আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃত ক্রিকেট খেলি কে? আমি। এইবার পুরো ইংরেজি বাক্যের অর্থের সিস্টেম আছে, একটা খুব সহজ সিস্টেম, এটা নিয়ে পরবর্তীতে ক্লাস আসবে, তখন সুন্দরভাবে বোঝানো হবে। এখন দেখো যেটা বলতেছি, এই ভার্বটা হলো ফাইনাইট ভার্ব। কি ভার্ব?
এই ফাইনাইট ভার্বের বাম পাশের অর্থ আগে করে নিতে হবে পুরো সেন্টেন্সের অর্থ করার জন্য। আমি এরপরে শেষে যেতে হবে। আমি একটি আন্তর্জাতিক খেলা হিসেবে স্বীকৃত ক্রিকেট খেলি। এটা হচ্ছে পুরো সেন্টেন্সের অর্থ। যাই হোক, আমরা এটা এখন একটু প্র্যাকটিসে যাব। এই প্র্যাকটিসটা ঠিক করার জন্য একজনকে এই প্র্যাকটিসটা সহজভাবে প্র্যাকটিক্যালি বোঝার জন্য একজন চলে আসো। কে আসবে? সোয়া চলে আসো। সোয়া চলে আসবে। সোয়া আমাদেরকে হেল্প করবে। সোয়ার জন্য একটা তালি হবে, ঠিক আছে? এটা তালি হবে। তালি নাই? আচ্ছা, সোয়া এই ফ্রেজটা তৈরি করার জন্য কি কি লাগবে? কয়টা জিনিস লাগবে? তিনটা জিনিস লাগবে। প্রথমে কি লাগবে? তাহলে প্রথমে একটা ভার্ব দাও দেখি। ভার্বের বক্স থেকে একটা ভার্ব দাও পছন্দ করে। হোল্ড। এই হোল্ড এই উচ্চারণ হচ্ছে হোল্ড, HOLD উচ্চারণ কি? হোল্ড। এই হোল্ডের ভিতরে জানো তুমি ভার্বের পাস্ট পার্টিসিপল। গুড, ভেরি গুড। তাহলে এটার ভিতরে নেই, হ্যাঁ নিলাম, এটার এর ভিতরে নিলাম HELD, হেল্ড একটা ভিতরে নিলাম। এরপরে কি লাগবে বলো দেখি? প্রিপোজিশন লাগবে। তুমি শিওর তো? শিওর প্রিপোজিশন লাগবে? কিভাবে বুঝলে? ওই যে এখানে দেখছো, গুড, চালাক আছে সে, ওখানে দেখছে। তাহলে নাও একটা প্রিপোজিশন। হ্যাঁ, হোল্ড, এটা কি? আন্ডার। যে কোনো প্রিপোজিশন নিবা। হোল্ড আন্ডার, আন্ডার মানে কি? নিচে। তাহলে হোল্ড আন্ডার মানে কি? নিচে ধরা। এটা হোল্ড অর্থ কি হবে? ধরি না ধরো না ধরা না ধৃত? ধরা বা ধৃত নাকি? তাহলে আন্ডার হেল্ড মানে কি? নিচে ধরা। এবার কিসের নিচে ধরা? একটা নাউন দেই দেখি। একটা নাউন দাও। আন্ডার প্রিপোজিশন দিছো, এরপরে কি দরকার বলো? একটা নাউন দাও দেখি, একটা নাউন। ওকে, এটা কি? পেন। সে একটা নাউন দিছে, দেখি অর্থ কি দাঁড় হয়? পেন। এইবার এইটা একটা ফ্রেজ তৈরি হয়ে গেল। ফ্রেজটা একটু পড়ো তো। হ্যান্ড আন্ডার পেন। পেনের সামনে একটা আর্টিকেল বা ডিটারমিনার দিলে ভালো হয় নাকি? হ্যান্ড আন্ডার আ পেন মানে একটা পেন দিলাম নাকি? আচ্ছা, এখন অর্থ কি হলো বলো দেখি? অর্থ কোথা থেকে করতে হবে? সামন থেকে না পিছন থেকে? নাউনের অর্থ করতে হবে। এটা অর্থ আগে করতে হবে কি? পেন। একটি একটি কলম। এটা কি? আন্ডার মানে নিচে। আচ্ছা বলো তো, আমরা কি বলবো? কলম নিচে না কলমের নিচে? আচ্ছা, কলমের নিচে। তারপরে কি? হেল্ড মানে কি? ধরা। এই ধরার সাথে কি আসলো? ও আসলো না ও আসলো না আ আসলো? ও আসলো। তাহলে ত দিলে কি হবে? ধৃত। এখন অর্থ কি দাঁড়ালো? একটি কলমের নিচে ধরা। আচ্ছা, আমি এটা কলম না? কলম না? কলমের নিচে ধরা। তুমি কলমের নিচে কিছু একটা ধরো। কলমের নিচে একটা কিছু একটা ধরো। এটা কি মোবাইল না? ধরো। কলমের নিচে ধরা। দেখো তো কি? কলমের নিচে ধরা কি? এটা এই সিনারিটা দেখে বলো তো অর্থ কি হয়? কলমের নিচে ধরা একটি মোবাইল অথবা মোবাইলটি। কলমের নিচে ধরা মোবাইলটি। এবার মোবাইলটি দিয়ে বাক্য তৈরি করো। সব মোবাইলটি বাংলায় বলো। মোবাইলটি দিয়ে বাক্য তৈরি করো। হ্যাঁ, মোবাইলটি বাংলায় একটা বাক্য তৈরি করো। মোবাইলটি মোবাইলটি আমার স্যারের। ভেরি গুড, থ্যাংক ইউ মে চালা গেছে। ভেরি গুড। তারা মোবাইলটি ওর স্যারের। ঠিক আছে, এইবার দেখো এটা ইংরেজিতে বাক্যে কিভাবে ব্যবহৃত। এটা অনেক জটিল বাক্য ব্যবহার করার জন্য। সে বলছে মোবাইলটি আমার স্যারের। মোবাইলটি আমার স্যারের। স্যারের, বাহ বাহ, খুব ভালো শব্দ, স্যারের। মোবাইলটি আমার স্যারের। এইখানে মোবাইলটির পরে হয় কথাটা সাইলেন্ট আছে নাকি? জানো তো সবাই নাকি? মোবাইলটি হয় বা হলো আমার স্যারের। মাথা ঠান্ডা, খুব মনোযোগ। এটা কিন্তু খুব খারাপ। মোবাইলটি আমার স্যারের। এখন সে মোবাইলটি কোথায় ধরছে? কও দেখি। ধরো ধরো ধরো, বলো এবার। এইবার বাক্যটা বলো। কলমের নিচে ধরা মোবাইলটি আমার স্যারের। এই জন্যই এইটা কঠিন। এই যে এইটা দেখো কি সিচুয়েশন মিন করতেছে। যা দিবা তুমি ইচ্ছে মতো একটা তুলেছো না, যাই তুলবে তাই হবে এবং সেটাই দিয়ে বাক্য তৈরি হবে। এবং এটা বাক্য তৈরিতে অনেক ঝামেলা তৈরি করবে। এটা সবসময় নাউনের পরে বসবে। সবসময় কার পরে বসবে? বাক্যটা হয়েছে কি হয়নি বলো দেখি। মোবাইলটি আমার স্যারের ইংরেজি এবার বলতে হবে তোমাকে। বলো, মোবাইলটি হলো আমার স্যারের। বলো ইংরেজি বলো। দা মোবাইল ইজ অফ আসবে। অফ মাই TEACHER। দেখো এই সেন্টেন্সটাও কিভাবে অ্যানালাইজ হচ্ছে। এই সেন্টেন্সের ইজ হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব ওখানে আছে, ঠিক আছে? এটারও ক্লাস পাবার সময় মতো। এই মোবাইলটি হচ্ছে কি? সাবজেক্ট। আর অফ মাই টিচার
অফ মাই টিচার নিঃসন্দেহে কি বলতো কমপ্লিমেন্টের কত নাম্বার এটা 1 নাম্বার অফ মাই টিচার। তাহলে অফ অর্থ এর, আমার শিক্ষকের, তাহলে দা মোবাইল ইজ অফ মাই টিচার, অর্থাৎ মোবাইলটি হলো আমার শিক্ষকের। এখন মোবাইলটি কি বলছিল, এর এর অর্থ কি দাঁড়াইলো, একটি কলমের নিচে ধরা, একটি কলমের নিচে ধরা মোবাইলটি হলো আমার শিক্ষকের। ঠিক বুঝতে পারছো? এখন একটি কলমের নিচে ধরা, এটা বাংলায় কোথায় যোগ করবা, এইটাই যে মোবাইলটি হলো আমার শিক্ষকের, তাহলে একটি কলমের নিচে ধরা। হ্যাঁ, এই কথাটা কি এর সামনে আসবে না, একটি কলমের নিচে ধরা মোবাইলটি হয় আমার শিক্ষকের। এবার বাক্য হয়েছে। এখন দেখো মূল বাক্যটা কি, মূল বাক্যটা হচ্ছে দ্য মোবাইল ইজ অফ মাই টিচার, মোবাইলটি হলো আমার শিক্ষকের। এখন এই বাক্যটার মধ্যে আমি বলেছি এই ফ্রেজটা সর্বদা কার পরে ব্যবহার করতে হবে, নাউন অথবা প্রনাউনের পরে, প্রিপোজিশনের পরে হবে না, কনজাংশনের পরে হবে, ভার্বের পরে হবে, অ্যাডভার্বের পরে হবে, কোথাও হবে না, স্বর পরে হবে। স্বর পরে তো হইতে পারে, স্বর পরে হতে পারে না, কারণ কি স্ব কি নাউন, তাহলে স্বর পরে হতে পারে। তাহলে এখানে মোবাইলটির কি, মোবাইলটির পরে হওয়ার কথা, ইংরেজি বাক্যে মোবাইলের পরে হবে, কিন্তু বাংলা বাক্যে দেখো সামনে আসতেছে এই যে একটি কলমের নিচে ধরা মোবাইলটি। তাইলে বাংলা বাক্যে নাউনটা যাবে পরে, ইংরেজি বাক্যে নাউনটা আসবে কোথায়, আগে, কারণ আমরা বলছি উল্টায় মানে করতে হবে। এখানে দেখো বাংলা বাক্যে নাউনটি যাবে কোথায়, পরে, ইংরেজি বাক্যে নাউনটি আসবে কোথায়, সামনে, সেটাই হয়েছে। এখন এই যে ইংরেজিটি কি, দা মোবাইল ইজ অফ মাই টিচার, এখন হেল্ড আন্ডার আ পেন কোথায় ব্যবহার করবা, ভেরি গুড, কোথায় ব্যবহার করবা, নাউনের আগে না নাউনের পরে, গুড। এখন এই মোবাইলের পরে ঢুকাই দিতে হবে দা মোবাইল, এই যে উপরে জায়গা নাই নিচে লিখে দিলাম দা মোবাইল ACLD হেল্ড আন্ডার আ পেন। এখন পুরো বাক্যটা পড়ো তো, The mobile held under a pen is of my teacher. ভেরি গুড, দ্য মোবাইল হেল্ড আন্ডার এ পেন ইজ অফ মাই টিচার। তাহলে এখন অর্থ হবে এক, আচ্ছা, একটি কলমের নিচে ধরা মোবাইলটি হলো আমার শিক্ষকের। বুঝছে? ওকে, সব এসে আর একটা প্র্যাকটিস করবে, আর একটা খুব সহজ প্র্যাকটিস দিয়ে, ও একটা কঠিন প্র্যাকটিস ধরেছে, অনেক জটিল। দেখছো, যে কোনো ধরনের, তার মানে যে কোনো ধরনের ভার্বের ভিতরি, যে কোনো ধরনের একটা ভিতরি, তারপরে শোনো ভালো করি, যে কোনো ধরনের একটা ভিতরি, তারপরে কি একটা প্রিপজিশন, তারপর কি একটা নাউন অথবা প্রোনাউন, এইটা একসাথে বসে একটা ফ্রেজ তৈরি হয়। ওর কাজ কি, কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউনটাকে কি করা, পোস্ট মডিফাই করা। এখন দেখো, এখন আমি যেটা করতেছি, এখন এখান থেকে একটা WRITTEN, এটা শব্দ অর্থ কি, রাইটেন বা রিটেন, এরপরে একটা প্রিপোজিশন নেই বাই, এরপরে কি মি, রিটেন বাই মি। ধরো তোমাকে একটা চিঠি দিলাম, এর একটা চিঠি, এই যে একটা চিঠি, হ্যাঁ, এটা ওকে একটা চিঠি দিলাম, চিঠি, এটা কি চিঠি, এটা তো চিঠি তাই না, চিঠি নিছো তো, আচ্ছা চিঠি নিছো, আচ্ছা চিঠিটা আমি লিখে দিছি। এবার বলো তো, একটা অসম্পূর্ণ অর্থ বলো যে আমি চিঠিটা লিখেছি, এটা সমাপিকা ক্রিয়া না আমার দ্বারা লিখিত চিঠিটি, আমার দ্বারা লিখিত চিঠি, এটা অসমাপিকা না অসমাপিকা, গুড। এটা তার মানে কি, written by me, আমার দ্বারা লিখিত, আমার দ্বারা লিখিত। এই শব্দটা চিঠির পরে যাবে না চিঠির আগে আসবে, চিঠির পরে যাবে, বাংলায় পরে যাবে না ইংরেজিতে পরে যাবে, বাংলায় কোথায় আসবে, গুড, বাংলায় আসবে সামনে, ইংরেজিতে যাবে কোথায়, কি পিছনে। এইবার দেখো, দেখো তো কি বলছে এখানে, মেড ইন চায়না মানে কি, চায়নার তৈরি, মিনিং এর সাথে দেখো দীর্ঘ ই আসছে না, মিনিংটা এরকম আসবে দীর্ঘ ই। এরপরে কি, বট বাই মি, আমার দ্বারা ক্রয়কৃত, ক্রয়ের সাথে অ তো অ আসছে, তাহলে কি এটা কৃত, ক্রয় কৃত, ক্রয় করা হয়েছিল বলা যাবে না, ক্রয় কৃত, তাহলে ক্রয়কৃত মোবাইলটি, ডান বাই দেম, তাদের দ্বারা, তাদের দ্বারা করা, রিটেন বাই মি অর্থ কি, আমার দ্বারা লেখা। এই চিঠি দিয়ে একটা বাক্য তৈরি করো, তুমি চিঠি দিয়ে বাক্য তৈরি করো, বাংলায় বলো, ইংলিশে দরকার নাই, ইংরেজি তো পারি না তাই না, চিঠি দিয়ে একটা বাক্য তৈরি করো, বলো বলো, আমি তোমাকে একটা চিঠি দিছি, এই প্রসঙ্গে একটা বাক্য তৈরি করো। আমি কালকে যে চিঠি পেয়েছি ওটা ছাড়ের লেখা। এত বড় ছোট একটা বাক্য বললো, আর ছোট বাক্যকে বড় করবো তো, হ্যাঁ
আমি একটা চিঠি পেয়েছি, হয়নি? তুমি চিঠি পেয়েছো? চিঠি পেয়েছো? আচ্ছা তুমি চিঠি পেয়েছো, তাহলে তুমি এখন যাও, চিঠি পড়ো গিয়ে। থ্যাংক ইউ। ও এখন চিঠি পাইছে, এই যে এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা সো একটা চিঠি কি ছিল? আমি একটা চিঠি পেয়েছি। দেখো বাক্যটা লিখি, আমি একটি চিঠি পেয়েছি। পেয়েছি, ক্লিয়ার? আমি একটি, কে বলেছে এটা? স বলেছে। আমি একটি চিঠি পেয়েছি। এখন প্রশ্ন হলো এখানে নাউন বা প্রোনাউন কোনটা কোনটা বলো দেখি, কোনটা কোনটা নাউন বা প্রোনাউন? আমি একটা কি নাউন না প্রোনাউন? আমি প্রোনাউন। আর একটা নাউন আছে এখানে, সেটা কি? চিঠি। ভেরি গুড, ভেরি গুড, চিঠি। এখন প্রশ্ন হচ্ছে আমার এই কমপ্লিমেন্ট অর্থাৎ এই ফ্রেজটা কোথায় কোথায় বসবে বলছি? নাউন বা প্রোনাউনের পরে। সেটা বাংলা বাক্যে না ইংরেজি বাক্যে? কিন্তু বাংলা বাক্যে কোথায় বসবে? বাংলা বাক্যের সামনে। বাংলা বাক্যে নাউনের সামনে, ইংরেজি বাক্যে নাউনের পরে বসবে। তাহলে আমি এখন দেখি আমার দ্বারা লেখা চিঠিটি। স বলেছে আমি একটা চিঠি পেয়েছি, আর এই চিঠিটা হলো স্যারের দেয়া, স্যারের দ্বারা লেখাটি। তাহলে রিটেন বাই মি না বলে এখন বলি রিটেন বাই টিচার। রিটেন বাই মাই টিচার। অর্থ কি আসলে? আমার শিক্ষক কর্তৃক লিখিত বা আমার শিক্ষকের দ্বারা লিখিত একটি চিঠি আমি পেয়েছি। তাহলে দেখো তো, এই চিঠির বাংলা বাক্যে চিঠির আগে হচ্ছে না, আর ইংরেজি বাক্যে কোথায় যাচ্ছে? চিঠির পরে। ইংরেজি এটা ট্রান্সলেট করলে কি হয়? আই গট আ লেটার। LETTER। আই গট আ লেটার। আই গট আ লেটার অর্থাৎ আমি এটা কি পেয়েছি? চিঠি পেয়েছি। আই গট আ লেটার। এখন নাউন কোনটা কোন দেখি? লেটার। নাউন কোনটা? আ লেটার। আ লেটারের পরে লিখতে হবে কি? রিটেন বাই মাই টিচার। দিস ইজ দ্য সেন্টেন্স। দিস ইজ দ্য সেন্টেন্স। এখন তুমি এর সাথে লেটার পরে অ্যাড করে দাও রিটেন, WRITTEN, রিটেন বাই মাই টিচার। ওকে, রিটেন বাই মাই টিচার অর্থাৎ আমার শিক্ষক কর্তৃক লিখিত একটা চিঠি আমি পেয়েছি। তাহলে এটা ইংরেজি বাক্যে ব্যবহার খুব সহজ বুদ্ধি। দেখো প্রথমে ছোট একটা বাক্য তৈরি করবে। আমি বই পড়ি, আমি মাছ ধরি। ঠিক আছে, বাবা আমাকে একটি কলম দিলেন। ওকে, আমার বন্ধু আমাকে একটা গিফট দিল। সো ওই গিফট, কলম, চিঠি, মাছ এগুলো নাউন না? এগুলো নাউনের পরে এ ধরনের এগুলো ফ্রেজ ব্যবহার করবে। বট বাই মাই ফাদার, আমার বাবা কর্তৃক কি? কেনা বা ক্রয় করা। কখনো বলো না কেনা হয়েছিল। ডান বাই দেম, তাদের দ্বারা করা। রিটেন বাই মি, আমার দ্বারা লেখা। গিভেন টু ইউ, তোমাকে দেয়া। দেখো কিভাবে অর্থ হচ্ছে, তৈরির সাথে দীর্ঘ ই অর্থাৎ দীর্ঘ ইকার আসছে এখানে। আবার ক্রয়কৃত ওর সাথে ত অথবা অ আসছে। ঠিক আছে, এগুলো হচ্ছে সাউন্ড, ভাওয়েল সাউন্ড। স্বরে এখানে আসছে, আতে কি? আকার আসছে। এখানে লিখিততে কি আসছে? ত অথবা অ আসছে। এটা একটা সাউন্ড। এনে কি? আকার। আকারটা হচ্ছে স্বরেতে আকার। এইটা এখন পুরো বাক্যে আমরা ব্যবহার করে দেখাই। এখানে লেখা আছে দেখো ইংরেজি বাক্যে ব্যবহার। আমরা যে বাক্যগুলো তৈরি করলাম এটাই এখন পুরো স্লাইডে আমি দিয়ে দিছি, তোমরা এখন দেখতে পারো, প্র্যাকটিস করতে পারো। মনে না থাকলে দুই একটা মুখস্থ করে নিতে পারো। কি লেখা আছে? দ্য কার মেড ইন চায়না রানস ওয়েল। মেড ইন চায়না বাদ দাও, মেড ইন চায়না বাদ দিয়ে পড়ো দেখি কি হয়। দ্য কার রানস ওয়েল অর্থ কি? গাড়িটি ভালো চলে। এই গাড়িটির পরে আমি এই ফ্রেজটা ব্যবহার করলাম 9 নাম্বার, মেড ইন চায়না। এই মেড ইন চায়না কি ওয়েলের পরে ব্যবহার করা যাবে? এটা কি রানের পরে ব্যবহার করা যাবে? এটা কি কার আগে ব্যবহার করা যাবে? খুব সহজ ব্যাপার। এটা অর্থটা একটু জটিল, কিন্তু ব্যবহার প্রক্রিয়া মাত্র কয়টা? দুইটা। কোথায় কোথায় বসবে? নাউনের পরে অথবা প্রনাউনের পরে। সুতরাং আর কোথাও এটা ব্যবহার করা যাবে না। ট্রান্সফরমেশনে, কমপ্লিটিং সেন্টেন্স কিংবা বিভিন্ন জায়গায় এবং রিডিং, রাইটিং, স্পিকিং এর জন্য সবচেয়ে হেল্পফুল এটা। দ্য কার রানস ওয়েল, গাড়িটি ভালো চলে। এখানে মেড ইন চায়না অর্থ হচ্ছে চায়নার তৈরি। পড়ার সময় বলতে হবে চায়নার তৈরি গাড়িটি ভালো চলে। ঠিক একইভাবে দেখো, দ্য পেন বট বাই মি ওয়াজ রেড। দ্য পেন ওয়াজ রেড। রেড এর পরে কখনোই লেখা যাবে না বট বাই মি, অবশ্যই লিখতে হবে আমার দ্বারা লিখিত কি? আমার দ্বারা ক্রয়কৃত কলমটি ভালো নাকি লাল ছিল? লাল ছিল। দ্য পেন বট বাই মি ওয়াজ রেড। দ্য ওয়ার্ক ডান বাই দেম ওয়াজ রং। অর্থ কি? তাদের দ্বারা করা কাজটি ভুল ছিল। ভুল ছিল। কখনোই লিখতে পারবা না দ্য ওয়ার্ক ওয়াজ রং ডান বাই দেম। কথা ক্লিয়ার? কখনোই লেখা যাবে না
কারণ গলার মালা কি কোথায় দিবা? পায়ে দিবা? কখনো দেয়া যাবে? গলায় দিতে হবে, তাই না? সুতরাং হাতের চুড়ি কানে দিবা? হাতের চুড়ি কানে দেওয়া যাবে? হাতের চুড়ি অনেকেই ইদানিং কানে দেয়, তাহা দেয়, এই যুগে অনেকেই দেয়, কিন্তু এখানে দেওয়া যাবে না। সুতরাং আধুনিক ল্যাঙ্গুয়েজে তোরা এই যে পরীক্ষার খাতায় পাতা ভরায় লিখে আসো না, টিচার মারতে না, তাহলে অবশ্যই লিখতে হবে দ্য ওয়ার্ক ডান বাই দেম ওয়াজ রং। আই হ্যাভ অ্যান ইংলিশ বুক রিটেন বাই হুমায়ুন কবির। হুমায়ুন কবির কর্তৃক লিখিত একটি ইংরেজি বই আছে। কথা ক্লিয়ার? তাহলে রিটেন বাই হুমায়ুন কবির, এটা কাকে মিন করেছে? এটা বুককে মিন করেছে, তাই নয় কি? সুতরাং এটা বুকের পরেই ব্যবহার করতে হবে, আয়ের পরে ব্যবহার করা যাবে না। তাহলে আমরা আজকে কি শিখলাম? কমপ্লিমেন্ট নাম্বার 9, নন ফিন ভার্বের কত নাম্বার? 6 নাম্বার। এটা ইংরেজি বাক্যে কোথায় কোথায় বসে? নাউন অথবা প্রোনাউনের পরে। বাংলা বাক্যে বসে নাউন অথবা প্রোনাউনের আগে। অর্থ আসে অ, আ, ই, ত। তৈরি করতে কি কি লাগে? একটা ভার্ব 3, একটা প্রিপজিশন, ওর সাথে একটা নাউন অথবা প্রোনাউন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা বাসায় প্র্যাকটিস করো ইনশাল্লাহ।